নমস্কার। প্রথমত শুভ বিজয়া এবং আগাম দীপাবলির শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই গোপীনাথপুর গ্রামে আসার জন্য এবং আমাদের অনুষ্ঠানের ডাকে সাড়া দিয়ে এটির অহংকার আরও বাড়ানোর জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই মহামায়া নাট্য সমাজ। আমাদের প্রতিদিনের এই জীবনে আমরা কোনো কোনো গল্পের সম্মুখীন হচ্ছি। কিছু গল্প আমাদের আনন্দ দেয়, আবার কিছু গল্প আমাদের দুঃখ, আবার কিছু গল্প থেকে যায় যা অসমাপ্ত। মহামায়া নাট্য সমাজের এই বহুকালের জীবন পথে সম্মুখীন হয়েছে এমনই এক মঞ্চ কাঁপানো আনন্দের গল্পে। আবারও হয়তো ফিরেছে তারই কিছু শিল্পীবৃন্দদের হাতে। আজ এই মঞ্চে যদি তাদের উল্লেখ না করা হয় তাহলে হয়তো অন্যায় করা হয়। তাই মহামায়া নাট্য সমাজ এবং আজকের প্রত্যেকটি শিল্পীবৃন্দ তাদেরকে সম্মান জানায়। আশা করি তারা যেখানেই থাকুক ভালো। এই মহামায়া নাট্য সমাজে হয়তো একটি গল্প অসমাপ্ত হয়ে গেছে। অসমাপ্ত এই কারণেই কারণ মহামায়া নাট্য সমাজের এই সন্তানটির গল্পের সমাপ্তিকরণ করার ক্ষমতা আমাদের কারণ নেই। তিনি হলেন স্বর্গীয় সোমনাথ মুখার্জি। বলাই বাহুল্য তিনি হয়তো আজ আমাদের মধ্যেই আছেন আর প্রাণ ভরে আশীর্বাদ করে আমাদের বলছেন ভালো করে। কিন্তু আমরা অপার। আজ আমাদের কাছে আছে শুধুমাত্র শ্রদ্ধা, সম্মান, তার প্রতি। তাই শ্রদ্ধাঞ্জলি স্বরূপ একটি মাল্য প্রদান করবেন আমাদের কনিষ্ঠ শিল্পী এবং তার পুত্র আকাশ মুখার্জি। আমাদের এই গোপীনাথপুর গ্রামের যে সমস্ত মানুষ আজ আমাদের মধ্যে নেই এবং আমাদের এই মহামায়া নাট্য সমাজে যে সমস্ত শিল্পীবৃন্দদের আমরা হারিয়েছি তাদের আত্মার চির শান্তি কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। জয় বাবা রাজকবি সাহেব, জয় মা রক্ষাকালী, জয় মা বক্রকেশী, জয় মা দুর্গা, জয় বাবা গণেশ, জয় বাবা মুরশি, জয় সীতারাম এবং বড় পুরুষ শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দ্বাদশ বর্ষে পুষ্পাঞ্জলি অর্পণ করে স্বর্গীয় সোমনাথ মুখার্জির স্মৃতি মঞ্চে এবছরের মহামায়া নাট্য সমাজের নিবেদন শেষ রাতে সারায় রচনা মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনা রঘুনাথ মুখার্জি ও সুব্রত ঘোষ, পরিচালনায় মহামায়া নাট্য সমাজ। আলো ধ্বনি মঞ্চ বীণামানি সরকার, কানপুর, হুগলি। দল অসিত হরণ ঘোষ, পুরুষ চরিত্রে অভিজ্ঞান ছোটা, প্রবাল ঘোষ, মিস্টার মুখার্জি, আকাশ মুখার্জি, নবাব চৌধুরী, সঞ্জয় চোখ, বিলাস মুর্মু, সুবোধ মন্ডল, যদু কাকা, মনোরঞ্জন হাজরা, রাজশেখর, সুব্রত ঘোষ, পলাশ, কুণাল মিত্র, পিটার, উত্তর মিত্র, ঋষিকান্ত, প্রবাল ঘোষ, লালমোহন, সুকুমার ঘোষ, খণ্ডকর, রঞ্জন ঘোষ, ভীমা, কর্ণ মিত্র। মহিলা চরিত্রে নন্দিনী, নিবেদিতা দত্ত, চাপা, শ্রেষ্ঠা চ্যাটার্জি, কাজল, অর্পিতা মুখার্জি ও ঝিলিকের চরিত্রে মুক্তা চক্রবর্তী। শুরু করছি রাতের সারা। আমি আজ সামান্য একজন কনস্টেবল থেকে
এতগুলো বছর পার করে আজ আমি মানিকতলা থানার ওসি। এতগুলো বছরে আমি বুঝতেই পারলাম না সরকারি কর্মচারী নাকি বেসরকারি কৃতদাস। শুনলাম আপনাকে আমায় ডেকেছেন। আমি আজই এই পদ থেকে ইস্তফা দিতে চাই। ঠিকই বলছি, এতগুলো বছর পুলিশের চাকরি করে না পেলাম জনতার আশীর্বাদ, না পেলাম সাংসারিক সুখ, শুধু পেলাম ধিক্কার, আঘাত আর অবজ্ঞা। এই চাকরিটা আমার ভালো লাগছে না মিস্টার মুখার্জি। কি বলছেন স্যার আপনি? আজকালকার দিনে সরকারি চাকরি ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? মিস্টার মুখার্জি, এই ন্যায়ের পোশাকটা পরে অন্যায়ের সঙ্গে বন্ধুত্ব করাটা ঠিক হবে? হ্যাঁ, প্রথম দিনের কথাটা একবার মনে করে দেখুন মিস্টার মুখার্জি। যেদিন আমরা দেশ ও দশকে বাঁচানোর জন্য ন্যায়, নীতি, আদর্শের শপথ নিয়েছিলাম, কিন্তু ব্যাড লাক মিস্টার মুখার্জি। শপথে হাঁটলেও আমরা পুতুল নাচের অন্য পথে এড়ে চলেছি। আমি সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? আমি বলছিলাম কি স্যার, আপনি যদি আপনার সমস্যার কথা আমাকে বলতেন তাহলে আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি। জানেন মিস্টার মুখার্জি, প্রথম ওসি হয়ে সরকার আমাকে পোস্টিং করছিল কলকাতা তিলজলা থানাতে। ওই এলাকার কিডন্যাপ করে ব্ল্যাকমেল করতো, আর আমি সেই জন্য ধর্ম খাতাম। আমাকে ট্রান্সফার করে দেওয়া হলো মেদিনীপুরে। সেখানেও বাংলাদেশে মানুষের বন্ধ, রাজনৈতিক দাঙ্গা, আর ক্রিমিনালদের অ্যারেস্ট করলে পার্টির নেতারা দাঁত কপাটি বের করে বলে ওকে ছেড়ে দিন। হয়নি তবে আমি বেশ ভালো বুঝতে পারছি হবে। এই মানিক ডাঙ্গাতে আমি বদলে এসেছি মাত্র 7 দিন। এই 7 দিনে আমি শুনতে পেয়েছি উত্তরের পাহাড়িয়া জঙ্গল থেকে প্রতিদিন চোরা পথে গাছ বাজার হয়, গরিব নিরীহ মেয়েদের জোর করে ধর্ষণ করা হয়, চায়ের বাগান থেকে চা চুরি করা হয়। কিন্তু কে বাজারে আমরা কিছুতেই ধরতে পারছি না। একটু ভুল করছেন স্যার, প্রমাণ থাকলেও ওই সমস্ত ক্রিমিনালদের ধরা যাবে না। কারণ ওই সমস্ত ক্রিমিনাল আপনার আমার চেয়ে উঁচুতলায় বসে থাকা ওই নেতা অফিসারদের কিনে গেছে। তাই বলছি স্যার, অহেতুক এই সঙ্গে চিন্তা না করে যেমন চলছে তেমন চলতে দে। মিস্টার মুখার্জি, একটা কথা বলে যাবেন না স্যার? আধুনিক শিক্ষা সভ্যতার নামাবলী গাইবে এই পৃথিবীতে আমরা মানে প্রত্যেকটা মানুষ আজ প্রতিবন্ধী, আনফিট। সভ্যতা হবে মিশ্রিত। যার যেটা হওয়ার কথা ছিল সে সেটা না হয়ে হয়েছে অন্য কিছু। ডাক্তার ছুরি কাঁচি নিয়ে অপারেশন করবে, ছুরি কাঁচি নিয়ে অপারেশন করছে ঠিকই, ধরনটা কিন্তু আলাদা। হ্যাঁ, হওয়ার কথা ছিল অভিনেতা, মিথ্যা সংলাপ করে হয়েছে নেতা। সংলাপ বলছে ঠিকই, ধরনটা কিন্তু আলাদা। হ্যাঁ, হওয়ার কথা ছিল বেকারি, হাত পেতে ভিক্ষে চাইব, পুলিশ হাত পেতে ভিক্ষে চাইছে ঠিকই, যার নাম ঘুষ। ধরনটা কিন্তু আলাদা মিস্টার মুখার্জি। হ্যাঁ, 15ই আগস্ট বা 26শে জানুয়ারি আমাদের চিৎকার করে বলতে হবে বিদেশি স্বৈরাচারী শক্তিকে ধ্বংস করে আমাদের সবাইকে করে বলতে হবে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, हम बुलबुल है इनकी गुलिस्तां हमारा। আপনি তাহলে পুলিশ ধরতে চোরা পথে আমরা পুলিশকে সাহায্য করেন? শুধু তাই না স্যার, এই নবাবদের জন্যই তো মাইক টানা ছোট ছোট ছুরি তাই সব বন্ধ হয়ে গেছে। শুধু ছুরি খেতে বন্ধ করলে চলবে না মিস্টার মুখার্জি, বন্ধ করতে হবে সমস্ত সরবরাহ, ভারতবর্ষের শরীর থেকে মুছে ফেলতে হবে করাপশন। কিন্তু আমরা এই পুলিশের পোশাকটা পরে এগুলো করতে পারছি না। কেমন করে করবেন স্যার? পশ্চিমবঙ্গের থানাগুলো ঘুরলেই বুঝতে পারবেন থানায় ফোন আছে, লাইন নেই তাই বাজে না, থানায় জিপ আছে কিন্তু পেট্রোল নেই তাই চালাতে পারে না, অফিসারদের কোমরে একটা করে 2 পিস্তল আছে কিন্তু সরকার চালাবারটা হুকুম নেই। ভারতবর্ষের আইন আজ প্রশাসন মুগ্ধ করে পড়েছে, হাসপাতালের বেডে শুয়ে
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জীবন যুদ্ধে পরাজিত হয়ে আর কারাগারে বন্দী চাকরিজীবী মানুষ চারিদিকে শুধু ব্যভিচার আর জানি 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 তুই মনুষ্যত্বটাকে বিসর্জন দিতে পারি না। মান আর হুশ সম্মানিত আমি একজন মানুষ হয়ে, আইনের রক্ষক হয়ে এই পোশাকের কর্তব্য পালন থেকে আমি কিছুতেই নিজেকে সরিয়ে রাখতে পারি না। এই বাস্তবটা বড়ই কঠিন, আর এই বাস্তবটাকে মেনে নেওয়া হলো জীবনের কাছে। উনি তো ঠিক কথাই বলেছেন স্যার, চাকরি ছেড়ে চলে যাওয়া মানে হেরে যাওয়া। এমনি তো প্রশাসন দপ্তর সবসময় ঘুরছে, তারপর আপনি চাকরিতে ইস্তফা দিয়ে জবাব ঘটাবেন না স্যার। আপনি ঠিক কথা বলছেন না বাবা, সিদ্ধান্তটা আপনি পাল্টে ফেলুন। সিদ্ধান্ত পাল্টে ফেলা মানে তো ক্ষতির হয়ে থাকা। আইনের অভাবে এই মানিক টাকার সন্ত্রাসকে আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। এবার তারাই সন্ত্রাস ঘটাচ্ছে তা আমি আপনাকে বলবো। হ্যাঁ আমি এই নিন স্যার, এটা কি? ডায়েরি। ইচ্ছা ছিল যে বর্তমান ঘোরাবন্ধ অভিযান, কিন্তু লেখার অভ্যাসটা থাকতে পারিনি। এই ডায়েরিটা পড়লে আপনি মানিক ডাঙ্গার অনেক ইতিহাস জানতে পারবেন। তবে আপনাকে অনুরোধ স্যার, এই ডায়েরিটা পড়ে যেন কোনো স্টেপ নেবেন না, শুধু সময়ের অপেক্ষা করুন। বেশ, আমি আপনার কথা অনুযায়ী অপেক্ষা করবো। জীবন আমার ছোট্ট পাগলা বিন্দু এতগুলো বছর ধরে তার বাপ ছোট অপেক্ষা করছে, কিন্তু ভুলাইতে পারেন স্যার। এই ফুলের মতো বাচ্চাটাকে আসার করতে হবে বলে বিলাস, আরে গরিব খবর পেলাম আমাদের নতুন অফিসার এসে, তাই তো শুনে এলাম। কিন্তু আপনার অভিযোগটা আমার মগজে ঢুকলো না। কে আপনি, আর কিসের জন্য বা আপনার ভাবনা সেই ছোট্ট ছেলেটা অফিসার? আমি বলছি স্যার, ওর নাম বিলাস, বিলাস মুর্মু, আমাদের এমএলএ লালমোহন গাঙ্গুলির কাজের লোক। ও সেই ছোট্ট বিট্টুর মামা। মামা? হ্যাঁ স্যার, ওই বিন্দু ছেড়ে আমার কেউ লাই করছে। আমার এক বাক্স মনগুলা পেরেক বাক্স ভেঙে পড়ছে। শুধু বেলাতে মা মরে যাওয়ার পত্রিকা ওই গুলাটাকে আমি বড় করলাম। প্রেম করে পূর্ব পাড়ার গোবিন্দকে বিয়ে করলো, 1 বছরের মাথায় মৃত্যু এলো। গোবিন্দ গুলাব আর মৃত্যুকে নিয়ে আমি খুব ভালো ছিলাম, কিন্তু সেদিন রাতে পুলিশ গিয়ে মৃত্যুর বাবা মাকে ধরে নিয়ে এলো, তারপর থেকে আজ ছাড়লো না। কিন্তু কেন, আপনার বোন আর গোবিন্দ কি অপরাধ করেছিল? আরে হিম খাচ্ছি বাবু, সেদিন রাতে তো আমিও ছিলেন। সব কথা খুলে বলেন কথা, সময় হলে ঠিকই বলবো। ঠিক আছে, আমি জানি না বিট্টুর মা বাবা এখন কোথায় আছে, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, ওই বিট্টুর মা বাবাকে আমি ওর কাছে ফিরিয়ে দেবো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আজকালকার দিনে পুলিশ আজ নিয়ে আর রাখে না। তুই আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার বাড়িটাকে আর কাটা দেখলাম, এই 10টা টাকা রাখুন। হ্যাঁ 10টা টাকা আমি রোজ টিফিন কেটে যে 10টা টাকা দিই, বিভিন্ন জমিয়ে রাখো সেই 10টা টাকা কিন্তু আমাকে দেওয়ার জন্য আপনার ভাগনা টাকা পাঠিয়েছে কেন? জানো পুলিশকে ঘুষের টাকা না দিলে পুলিশ পেলে কাজ করে না, তাই আপনার ভাগনা আমাকে ভুল বুঝলেও আপনি আমাকে ভুল বুঝলেন না। টাকাটা আমি ফেরত দিয়ে যান। টাকাটা আপনি ফেরত দেবেন না? ওই মিজুবাবু ঠিক কথা বলেছেন স্যার, ওই মিজুবাবু ঠিক কথা বলেছেন। ওই টাকাটা আপনি দিয়ে দিন। আমি আপনার কাছ থেকে একটি যন্ত্রণা কিনবো না। যন্ত্রণা ওই বুড়োর কাছটাকে বাঁচিয়ে রাখা, কি ব্যাপার বিষয় মুখার্জি, আমি তো কিছুই
বুঝতে পারছি না, সেই বাচ্চা ছেলেটা টিফিন না খেয়ে আমাকে টাকা পাঠাবে আর সেই টাকা আমি হাত পেতে নেব? হ্যাঁ নেবেন স্যার নেবেন, তার কারণ কারণ তার কারণ ছোট্ট মৃত্যু আর বেশি দিন বাঁচবে না। বাবু, কি বলছেন কি আপনি? ব্লাড ক্যান্সার কাউকে বেশি দিনের জন্য বাঁচিয়ে রাখে না। ও পৃথিবীতে থাকার পাসপোর্টটাই সর্বশক্তিমান ঈশ্বর বেশি দিনের জন্য রিনিউ করেনি স্যার। হ্যাঁ স্যার, ওই ছোট্ট বিদ্যুৎ ধারণা টাকা না দিলে পুলিশরা নাকি কোনো কাজ করে না, তাই সে টাকা দিয়ে তার বাবা মাকে ফিরে পাওয়ার আশা কিনে নিতে চায় এই থানা থেকে। আর সেই আশা নিয়ে যায় বলেই হয়তো বেঁচে আছে। যেদিন আপনি ওই টাকা নেবেন না সেই দিনও আশা হতে হবে, আর আর সেই দিনে হয়তো বলা যায় না। না না, আমি চলি, মানিক জানাকে পৌঁছাতে হবে, নিরক্ষর মানুষ করে সাক্ষী করতে হবে, ঘুমিয়ে থাকা মৃত্যু বাংলার মানুষকে জাগাতে হবে। জাগো! জাগো! জাগতে হবে! আরে আশ্চর্যের চরিত্রে মানুষ এই নবাব চৌকিটা। আপনার চরিত্রটাও আমার কাছে ভারী আশ্চর্যের লাগছে মিস্টার মুখার্জি। হ্যাঁ, কিন্তু বলুন মিস্টার মুখার্জি, ওরা এখন কোথায়? কিসের জন্য আপনার তাদেরকে গ্রেফতার করছিলেন? কত দিনের সাজা হয়েছিল তাদের? সব প্রশ্নের উত্তর আমার এক্ষুনি চাই মিস্টার মুখার্জি। বিষ্ণু বাবু না, গোবিন্দ বাবু মানে কি হলো? ওটা থামলেন কেন? বলুন। ও গোবিন্দ বাবু কিন্তু আমি যে বিদ্যুৎ হয়ে বিলাসকে কথা দিলাম, আপনি ওই কথাগুলো আগে বলেনি কেন? ও গড! এক রাজ চাপা যন্ত্রণা পুড়ে খাচ্ছে ওই বাচ্চা ছেলেটাকে। ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই যাবো না। তুমি বসে থাকো না কেন? আইনের পোশাক পরা যতগুলো অফিসারকে তুমি কিনে রাখো না কেন? আমি তোমাকে ছাড়বো না। সেই ছোট্ট বিদ্যুৎ তোকে যতই তুমি তোমার বেইমানি চালে যাবে যে অরাজকতা বন্ধ করে রাখো না কেন? আমি আমার কর্তব্য রাখতে সেই তলে খুলে তোর হাতে করে দেবো। চাই বললে তার পা যায় না রে বাবা। সকাল থেকে উঠে সেই যে যাচ্ছি তো নেচি যাচ্ছি আর মাস সব খালি হয়ে গেল। চাপা বললো চাপা আরে চাচা ঠিক আছে কখন থেকে যে ভাবছি সারা দিচ্ছিস না কেন? আরে বাবা, আমি তোমার ছেলে বললাম না যে চাকলেই আমার চলে আসতে হবে। আরে বলি, এই বাড়িতে কম কাজ, সস্তা তো বিষ কেটে যাবে, তার জন্য রান্না করে দিতে হবে। বৌদি মনে পূজায় বসেছে, তার জন্য পুজোর জোগাড় করে দিতে হবে। আর ওই বলাটা, ওরে বাবা, তার তো অর্ডারই অর্ডার। এই বলে ওই চাপা ওটা দে, চাপা এটা দে। বাপরে বাপ! আচ্ছা যদু কাকা, তুমি বলো, আমার প্রপার্টি দুর্গা ঠাকুর মতো 10 হাত আছে, এত বড় সংসার আমি একাই করে এগুলো সংসার নয়, একটা রাজ বাড়ি। তবে দুদিনে চাপা ওই বাবাবু বেঁচে থাকা কালী এ বাড়ি আরো বড় ছিল। কমসে কম 500 পাঁচ করতো। বড়বাবুর মন ছিল আকাশের মধ্যে উড়ান, আর গান গাইলো তিনি করতে। আচ্ছা যদু কাকা, লোকমুখে শুনেছি যে কর্তা বাবুর বাবা মানে বড় বাবু নাকি মারা গেছে। টাকা তুই ভুল শুনেছিস বটে ছাপা। রাত থেকে চৌধুরী বাপ সুদের বড় বাবু মারা যায় না, ওকে খুব করা হয়ে যাবে না। তার মানে আমি যেটা শুনেছি সেটা তো তার মানে সত্যি শুনেছি, ঠিক শুনেছি। তার মানে ওই বড় দিদিমণি বিয়ের দিন বড়বাবুকে খুন করা হয়েছে। শুনে রাখি এ আলেরও কান আছে, এসব নিয়ে আলোচনা না করাই ভালো। তাছাড়া তোমাকে একটা কথা বলেছিলাম, চৌধুরী বাবু তো তোমাকে বাড়িতে আসতে বারণ করছিল। তবু কেন বারবার তুমি এ বাড়িতে আসো বলো? আমার জানা লাই গো ছোটু কাকা। আমি হলাম যে একটা পুত্র, ওদিকে লালমোহন
বাবুর বউ কাজল দিদি বলে যে বাড়ি থেকে খবর দিতে, আর চৌধুরী বাবুর বাড়িতে কোনো খবর পাঠাবে নাই। কিন্তু তবু তোমাকে আসতে হবে। কারণ আমি সে লালমোহন বাবুর মাইনে করা চাকর বটে। বিলাসটা আরে ছোড়েন কথা, এখন বলেন তো চৌধুরী বাবু কেমন আছেন? এই মানে ডাঙার মুখে চিরন্তন সত্য ঘটনা আর প্রতিবাদের পতাকা উড়ে এই চৌধুরী বংশের প্রত্যেকটা চরিত্র যেমন তাদের অস্তিত্ব বজায় রেখে গেছে, এই রামশেখর চৌধুরীও তার অস্তিত্ব ঠিক একইভাবে বজায় রেখে ভীষণ ভীষণ ভালো আছে। আমার কথা চিন্তা না করে তুমি বল তোমার ওই মনির লাল মোহন গাঙ্গুলি আর তার পরিবারের কথা চিন্তা করো। আসলে আপনার বোন তোমরা যে কাজলকে আমার বোন হিসেবে জানো, সে আমার বোন নয়। চৌধুরী বাবু অনেকদিন আগে কর্তব্যর মানবতার খরা দিয়ে কাজল আমার বোন নয়, লালমোহন গাঙ্গুলির স্ত্রী। এই পরিচয় রাখতে চাই ভালো। ছোট মুখে বড় কথা বলবো না চৌধুরী বাবু, আপনি কাজল দিদিকে বোন বলে না মানলেও ওই কাজল দিদি তো আপনাকে কোনো দাদা বলে মানে। হ্যাঁ কর্তা বাবু, প্রত্যেক ভাই ফুটাচ্ছি ওই কাজল মা আপনাকে ফোটা দিবার জন্য এই বাড়িটা। আর একটা রাত্রি নিয়ে আপনার হাতে করাবার জন্য এই বাড়িতে আসে। কিন্তু কেন জানি না আপনি ভাই ফুটা না নিয়ে রাত্রি না পড়িয়ে তাকে বাড়ি থেকে অপমান করে হারিয়ে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? বড় ভাই হই পারি না, কারণ আমি আমার ছোট বোনটাকে ক্ষমা করলে আমি যে আমার চেতনার কাছে নিজেই ছোট হয়ে যাব। তোমরা কেউ আমার অন্তরে জ্বালা যন্ত্রণা বোঝো না। তোমার প্রদীপের জ্বালা আগুন দেখেছ, দেখনি প্রদীপের জ্বালা নিচের অন্ধকারটা। বিলাস, তুমি মানে দেওয়ার আদর্শ গর্ব, তুমি এই বাড়িতে যখন খুশি আসবে দয়া করে ওই লালমোহন গাঙ্গুলি খবর দিতে, অথবা আমার খবর নিতে নয়। আপনার কথাটা আমার মনে থাকবে চৌধুরী বাবু। তবু আমি বলি কি, আপনি ওই বুকে একটা পাথর চাপায় রাখাছেন, ওই পাথরটাকে সরাইয়ে দেন, দেখবেন নিজেকে কত হালকা বলে উঠছে। ওই পিঠার জেল থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত আমার এই বুকের পাথরটা সরবে না। অনেক আপনার বড় বড় কাজল দিদি বিয়ের সময় যে আপনার বাবাকে ফোন করে সাজা খাচ্ছে সেই পিতার ছি 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 ছি। এ তুমি কি করলে? বাবার বয়সে জন্মদাতার গায়ে তুমি এমনি করে হাত তুললে? শহর থেকে আমি অবাক হয়ে যাচ্ছি নন্দিনী। তোমারই তো উচিত ছিল ওকে মাথায় তুলে তুলে তুমি ওর গায়ে হাত দিয়ে পাপের বোঝা কিন্তু তুমি মাথায় তুলে নিয়ে ঘুরের বন্ধুর জন্য আজকে যদু কাকার গায়ে হাত তুলে যে অন্যায় তুমি করেছো, তার জন্য তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে অভিযুক্তের গায়ে হাত দিয়ে যতই তুমি আকাশে ওড়ার চেষ্টা করো না কেন, তোমার নজর কিন্তু সবসময় ভাগানের দিকেই থাকবে। যেদিকে ঠাকুর দেখার নন্দিনী, আমার বন্ধুত্বের থেকে তোমরা চোখ দেবে না। পিতানের সম্বন্ধে একটা বাজে কথা আমি তোমাদের মুখে শুনতে চাই না। না চাইলেও সত্য কখনো কোনোদিনও মিথ্যা হয়ে যাবে না। করতে করতে তোমাদের সমস্ত কথাবার্তা আমি শুনেছি। ওই করুণাময়কে ডেকে এনেছে আমি বলেছি, ওগো ঠাকুর, ঠাকুর ভাই বোনের এই বিভেদ আর দিচ্ছে তুমি ঘুচিয়ে দাও। তুমি দেখো একদিন না একদিন ঠাকুর আমার কথা নিশ্চয়ই শুনবে। তোমরা সবাই মেনে খেয়ে দাও, আমার কথা নিশ্চয়ই শুনবে ঠাকুর।
তেমনি তোমার হাতের এক জোড়া শাখা ভালো শব্দ দেখে বাবু, আমার মন যদি পবিত্র হয়ে থাকে তাহলে সব পাঠের বন্ধনকে মুক্ত করার সম্পূর্ণ স্বপ্নই থেকে যাবে, তা কখনো কোনোদিনও বাস্তবে পূর্ণ হবে না। এ কথা কিন্তু আমার নয়, এ কথা ৩৩ কোটি দেবতা। একটা কাজ করো নন্দিনী, হাতে পড়ল কাঁচের শাখা, তাড়াতাড়ি ভাঙতে সুবিধা হবে। কাঁচ দিয়ে আয়না তৈরি করা যায়, সাদা সিঁদুরের বৃদ্ধি নয়। সিঁদুরের বদলে পরে নাও লাল সিঁদুর, তাড়াতাড়ি মুছতে সুবিধা হবে। কি বলি? কি বলি? সত্যি করে যে সিঁদুর তুমি একদিন আমার সিঁদুরে ছড়িয়ে দিয়েছ, সেই সিঁদুর মোছার ক্ষমতা আমার নেই গো। কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রং হলো ওই লাল, আর সেই সিঁদুরের রঙকে কিছুতেই মুছে ফেলতে পারবো না গো। কিছুতেই না। যতই তুমি চোখের জল ফেলো না কেন নন্দিনী, একটা কথা কান খুলে শুনে রাখো নন্দিনী, ওই কাজল যেদিন এই বাড়িতে আসবে সেদিন চিরকালের মতো আমি এই বাড়ি ছেড়ে চলে কি বলে? বলে যাবে তুমি? স্ত্রী কি কখনো কোনোদিনও স্বামীকে ছেড়ে থাকতে পারে? কিন্তু অপ্রিয় হলো সত্য কথাটা বলতে তোমার স্বামী আসছে করতে ওদিকে বলতে ভয় পায় না। জানো নন্দিনী, যাক ওসব কথা থাক, এখন এখন আসল কথাটা বলি। শোনো শোনো নন্দিনী শোনো, এই কিছুক্ষণ আগে পোস্ট মাস্টার নিজে এসে আমার বোন কাজলে একটা চিঠি দিয়ে গেছে। চিঠি চিঠি করো না, করো না গো, করো না। কি লিখেছে চিঠিতে বলো? আমার ছোট বোন আমি একটা চিঠি আমি পড়বো না। আপনি কাঁদছেন বাবু, আপনার চোখে জল। শুধু কাকা কাঁদছি কাঁদছি, এ কান্না দুঃখে নয় গো, এ কান্না আনন্দের আনন্দের। আমার পাগলি বোনটা কি লিখেছে 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 পূজনীয় বরদা, পত্রের প্রথমে তুমিও বৌদি আমার প্রণাম নেবে। যদুদা এবং বাড়ির অন্যান্য সকলকে আমার ভালোবাসা জানাবে। দাদা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। পড়ো না। আর কি লিখেছে পড়বে তো? হ্যাঁ পড়বো পড়বো পড়বো। কি গো? এবার আসল কথা লিখি। আসল কথা? আরে কি হলো, কি হলো? আরে কি লিখেছে? কি লিখেছে? বাবু, ও লিখেছে কি লিখেছে? আগামী মাসের 2 তারিখে হ্যাঁ, ঝিলিক গায়ে ফিরবে। তুমি এমন সব কাণ্ড করো না, আমি বাবা বুঝতেই পারি না কিরকম করে একেবারে বলতে। বলো বলো বলো, কেমন চমকে দিলাম বলো। হ্যাঁ বলো নন্দিনী, আগামী মাসের 2 তারিখ হাতে বেশি সময় নেই। যদু কাকা, হ্যাঁ বলো না, তাড়াতাড়ি যাও কমিটিকে খবর দাও। আচ্ছা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ যাও 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 যাও। যাবা, তুই আর দাঁড়িয়ে থাকিস না, যা। যাচ্ছি বৌদি তুমি। আমিও চাই তো কর্তা বাবু, আপনার ছোট বোন ফিরে আসছে, কিন্তু খুব আনন্দের বিষয়। আপনার চোখে মুখে কি আনন্দ! আমার বোনটাও যদি ফিরে আসতো, আমি ওই আনন্দের পেতাম। না না, সেটি আর হবে না। আমি জানি, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ। আমার অহংকার, আমার গর্ব হয়ে আমার গায়ে ফিরে আসছে, এটা কি আমার কম আনন্দের কথা? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম, সব কিছু বুঝে গেছে, কিন্তু এতদিন ঠাকুরজি বিদেশে থেকে সে গাড়ি ফিরছে, সে কি কখনো এই গ্রামের পরিবেশকে মানিয়ে নিতে পারবে? তা অবশ্য একটু আলোচিত হবে বুঝলে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বুঝলে। নন্দিনী, কাজ করো,
আগে কি সুন্দর সবাই মিলিয়া আগে কি ব্যথা বেদনা সুখ দুঃখ হাসি কান্নাগুলোকে ছোট ছোট গান মনে করে দুপাশে ফেলে রেখে ভাগ্যের বাম্পারে ধাক্কা খেতে খেতে প্রগতির হেডলাইট চালিয়ে আদর্শ স্ট্যান্ডিং হাত থেকে এই শরীর নামক ব্রেক ফেলা লরিটাকে নিয়ে ছুটে চলছি আদর্শ আর কর্তব্য নিশানাতে পৌঁছাবে। কিন্তু বাবু আদর্শ আর কর্তব্য নিশানাতে পৌঁছাবার আগে সাহিত্যের লেভেল ক্রসিং আমাকে থামিয়ে দেবেন না। আমি যে থামতে চাই না বাবা। সেই ছোটবেলা থেকে আমি আপনাদের কাছে এতদিন আপনারা আমাকে যা বলেছেন আমি তাই করেছি। লোক আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকলো আমি তার কাছে যাইনি। আপনাদের আশাকে আমি কোনোদিন তোমার কাছে মিলিয়ে তুমি বাবা বাবু আজ যে গুরুদায়িত্ব আপনারা আমার কাছে তুলে দিচ্ছেন তার যোগ্য বোধ আমি নই বাবু। দাদা ছেড়ে কথা শুনুন ওরে পাগল শুরু না হলে দেশ তো জানতেই পারবে না যে তার শক্তি কত থাকে। ও চাপটা করি বিশ্বাস দিয়ে তাই অবিশ্বাসের বন্ধু ওর কাছে আমি ছায়া করতে পারবো না। আপনি কি বলছেন বাবু? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আরে বাবা তুই ছাড়া আমাদের আর কে আছে বল? আমাদের তো কেউ নেই। তোকে ঘিরেই তোমাদের সুখ দুঃখ আনন্দ নতুন করে বেঁচে থাকার আশা মেয়ে হয়ে আমি জন্মেছিলাম। ভেবেছিলাম আমি মা হব, আমি মা হতে পারলাম না। সারাটা ছিল আমি সহ্য করবো যন্ত্রণা, কিন্তু সহ্য করলাম মা না হওয়ার জ্বালা। তাই তো আমি যখন একা 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 ছেড়ে দাঁড়াই আমি বসে কাঁদতাম, তখন তুই তো আমার কাছে আমি তো আছি, আমি তো তোমার সন্তান। তোকে জড়িয়ে ধরে আমি সব ভুলে যেতাম। আর আজকে এতদিন পরে তুই কোথায় বুঝতে পেরেছিস আমি তোর মা নই, আমি তোর নকল মা। সেই জন্যই বুঝি আজকে শুধু মা না বলে তুমি আমায় গিন্নিমা বলে আমি তোমাকে গিন্নিমা বলে ডাকলে তুমি তো আমার মায়ের চেয়ে অনেক অনেক বড় পালা। মাকে কি কোনোদিন নকল করা যায়? তোমার চোখে দেখে মায়ের দেহ ছায়া, তোমার চোখে দেখে মায়ের মধুর ভালোবাসা পাবো না। মাকে আমার মনে পড়ে মা, তুমি আমার মাকে চোখে হাই সোসাইটির ছেলেমেয়েরা দুধের বদলে খাচ্ছে টিনের কৌটো কিংবা প্যাকেটের দুধ। বড় হয়ে হচ্ছে কেউ ক্রিমিনাল কেউ কলগার। কিন্তু শুধু আমি নই বা জানো তারা মানে মানবতাহীন রাস্তার জন্য দুধকে ফিল্টার করে নকল মায়ের দুধের মতো টিনের কৌটো কিংবা প্যাকেটে ভরলেও কোনো মাকে কিন্তু ফিল্টার করে টিনের কৌটো প্যাকেটে ভরা যায় না। মা জানো আগামী মাসের 2 তারিখে সবাই মিলে এই এক সুতো কাটা মালা হয়ে চৌধুরী আঙুলি আলোচনা করতাম। আজ আবার সবাই মিলে সেই দিনটাকে ফিরিয়ে আনবো। সবাইকে ডেকে ডেকে চিৎকার করে বলবো, দেখে যাও ভবিষ্যৎ আমাদের বর্তমান আর অতীত কত সুখে। আর তোমাদের
ভালো